স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জানান। এবার জানাবো খবরের বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বুধবার এই রায় দেয়। ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না বলেও মন্তব্য করেছে আদালত। গেল 11ই আগস্ট এই মামলা বাতিল করে বিচারিক আদালত। আগামীতে এই মামলা বাতিলের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে এমন দাবি জানিয়ে ডক্টর ইউনূসের আইনজীবী বিষয়টি আপিল বিভাগের নজরে আনেন। শুনানি শেষে আজ রায় দেয় সর্বোচ্চ আদালত। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গত বছরের 30 মে মামলাটি করেন। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদকে হয়রানি করতেই আওয়ামী লীগ সরকার দুদককে অপব্যবহার করেছিল মন্তব্য করেছেন দুদকের আইনজীবী। হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, অ্যাটর্নি জেনারেল অফিসকে বলা হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। নিজের ভেরিফাইড পোস্টে উপদেষ্টা জানান, শেখ হাসিনা সরকারের আমলে আলেম ওলামাদের বিরুদ্ধে বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটি পদ্ধতি ছিল মিথ্যা মামলা দেয়া। কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেননি কুয়েট শিক্ষার্থীরা। সকাল 10:45টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে যান আলোচনা করেন আন্দোলনকারীদের সাথে। এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবির বিষয়ে শুনেন এবং তাদের অনশন ভঙ্গ করে আইনের ওপর আস্থা রাখার অনুরোধ করেন। শিক্ষা উপদেষ্টা বলেন, তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তিনি এ সময় অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। পরে শিক্ষক প্রতিনিধিদের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলেন। তবে শিক্ষার্থীরা উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত সোমবার থেকে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছে। এখন পর্যন্ত অসুস্থতার কারণে 6 জনকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। ইনকোয়ারি কমিটি অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। দেশের প্রতিটি জেলার সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তর জনপদের লালমনিরহাটে। জেলার সাধারণ মানুষের সমস্যা সমাধানের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো লালমনিরহাটে। সেক্ষেত্রে লালমনিরহাট জেলার যে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে একটি ভুঁড়িমারি স্থলবন্দরের ব্যবসায়িক থেকে শুরু করে শ্রমিকদের নানা সমস্যায় জর্জরিত, সেখান থেকে উত্তরণের চেষ্টা খুঁজছেন এই সব মানুষ। তারাই আসলে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এবং কি তারা জানানোর চেষ্টা করবেন, তুলে ধরার চেষ্টা করবেন তাদের সমস্যা এবং সমাধানের উপায়টা কি। স্বাগত আপনাকে প্রত্যেকেই ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে এই বন্দরে মূলত আমরা জানি যে একটি পণ্য যাতায়াত চলাফেরা করে, সেটা হচ্ছে যে শুধুমাত্র পাথর ছাড়াও আর 17টি বা 18টি পণ্য রয়েছে, সেগুলো নিষিদ্ধ করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়িকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা? ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেসকে। আসলে আমরা ব্যবসায়িকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমরা এই 18টা পণ্য এখানে বন্ধ রয়েছে এবং এটা চালুর জন্য অলরেডি আমরা এনবিআর থেকে শুরু করে সব জায়গায় যোগাযোগ করছি। ওনারা বলেছে যে কিছুদিনের মধ্যে চালু করবে, আশ্বস্ত করছে, কিন্তু আমরা চাই এটা দ্রুত চালু হোক। আরেকটি কথা, সেটি হচ্ছে যে ভুটান থেকে আমাদের জুস আমদানি হয়। এই জুস আমদানি করার পর এটা ল্যাব টেস্টের জন্য এটা আপনার ঢাকা পাঠাতে হয়, এজন্য ডিলে হয় এবং আমাদের পোর্ট চার্জ অনেক উঠে। যার কারণে আমরা চাই যে এখানে একটা বিএসটিআই ল্যাব যেন হয়। আর আমাদের এখানে শ্রমিকরা অনেক সময় পাথর, বিশেষ করে পাথর আমদানির কারণে অনেক আহত হয়। যার কারণে আমরা চাই শ্রমিকদের একটা জোর দাবি যে এখানে একটা যেন মেডিকেল তৈরি করা হয়। অবশ্যই পরবর্তীতে আপনার কাছে আবার ফিরে আসার চেষ্টা করব। একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে কিন্তু বললেন অনেক সমস্যার কথা, এক্ষেত্রে 4 লেনের একটা বিষয় আছে মনে হয় আপনাদের, যেহেতু এই ট্রাকগুলো, ভারী ট্রাকগুলো যাতায়াত করে, সেটার কোনো সমস্যা পড়তে হয়? ডিবিসি চ্যানেল এক্সপ্রেস এবং যারা এই লাইভ দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আমাদের এই বুড়িমারি স্থলবন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, বেনাপোলের পরেই, এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়।
আমরা সরকারকে অনেক রাজস্ব দিয়েছি এবং এখন পর্যন্ত দিচ্ছি, কিন্তু আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। বিশেষ করে রংপুর থেকে আমাদের বুড়িমারি পর্যন্ত পরিবহন মানে ট্রাক যাওয়া খুবই দুষ্কর। এই 4 লেন জি, পরে আসার চেষ্টা করবো আপনার কাছে। একটু জানতে চাই আর কি সমস্যা যত। ধন্যবাদ আপনাকে। আমাদের এই বুড়িমারি পোর্ট 1998 সালে শুরু হয়, অদ্যাবধি চলছে। আমরা গভর্নমেন্টকে প্রচুর পরিমাণে রেভিনিউ দিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় এখানে বিদ্যুৎ সংযোগ মানে এনাফ না। পাশাপাশি এখানে প্রচুর লেবার কাজ করে। এই লেবার ভাইরা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এখানে একটা এসি অ্যাম্বুলেন্সের খুবই দরকার, কারণ এসি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রংপুর গিয়ে আমরা চিকিৎসা নিতে পারে। পাশাপাশি আরেকটা বিষয় বলবো যে এখানে পোর্ট ইয়ারটাকে প্রশস্ত করা দরকার। ধন্যবাদ। আবারও ফিরে আসার চেষ্টা করবো আপনার কাছে। আমার পাশে আর কয়েকজন আছেন, একটু জানতে চাই আপনার কাছ থেকে যে কি ধরনের সমস্যা উত্তরণের কোনো উপায় আছে কি? ধন্যবাদ। বুড়িমারি স্থলবন্দরের ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত করার জন্যে এখানে একটা ভিকেল স্ক্যানার একটা জরুরি, আমাদের রাস্তার সংস্কার জরুরি। বুড়িমারি পোর্টের সময়সীমাটা বৃদ্ধি করে বেনাবলের মতো 24 ঘন্টা না হলে 18 ঘন্টা চালানো যায় কিনা সেটাও বিবেচনায় আসা উচিত। জি জি, আমি আর কিছু জানতে চাই আপনার কাছ থেকে। তা তো অনেক সমস্যার কথা বললেন, কিন্তু এই থেকে উত্তরণের যে অর্থনৈতিক অবকাঠামো থেকে শুরু করে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া এই লালমনিরহাট জেলা, সেটা আসলে কিভাবে দেখছেন, কিভাবে হতে পারে? অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়নের জন্য কি বলছেন, ব্যবসা বাণিজ্যে আরো উন্নত, অর্থাৎ আমাদের যে একটা ইনস্ট্রুমেন্ট আসতেছে, শুধু পাথর আসতেছে, এখানে যদি আরো বিভিন্ন প্রোডাক্ট আমাদের আমদানি রপ্তানি চলে, তাহলে আমাদের অর্থনৈতিক অবকাঠামো আরো উন্নতি হবে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন বলে। আর পাশাপাশি একটি বিষয় যেটা উঠানোর চেষ্টা বা তুলে ধরার চেষ্টা করা হলো, সেটা হচ্ছে যে এই সমস্যাগুলো আসলে সমস্যার সমাধান হলে তাহলে দেখা যাবে যে লালমনিরহাট অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা এগিয়ে যাবে এই পুরো জেলাটি। এমনকি কৃষি নির্ভরশীল ভুট্টা চাষের যে সমস্যাগুলো রয়েছে, পরবর্তী সংবাদ দুপুর 2টায় সেখানে সেই বিষয়গুলো, এমনকি তিস্তা নদীর একটি বিষয় আছে, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেস। বিশ্ব বই দিবস আজ। 1995 সালে পাঠ প্রকাশনা এবং কপিরাইটিংয়ের প্রচারে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা এমন একটি দিবস পালন করার সিদ্ধান্ত নেয়। এরপর 23 এপ্রিলকে বিশ্ব বই ও কপিরাইট দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দেয় ইউনেস্কো। বই দিবসের লক্ষ্য বই পড়ার অভ্যাস গড়ে তোলা, বইয়ের কপিরাইট সংরক্ষণ এবং বইয়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে আরও সচেতন করে তোলা। তরুণ লেখকদের মতে অন্তর্জালার আকাশ সংস্কৃতির এই যুগে বই পড়ার আনন্দ থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম। ইতিহাস, ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানতে হলে বইয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। বাংলাদেশের সে অর্থে এই দিবসটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হতে আমরা দেখি না। আমরা বই প্রেমী না, আমরা বইয়ের পাঠক হয়ে উঠতে পারিনি। এই পাঠক না হয়ে ওঠার মধ্য দিয়ে আমরা জাতি হিসাবে অনেকটা পিছিয়ে আছি, শিল্পে, সাহিত্যে, জ্ঞান বিজ্ঞানে, সর্বদিক থেকেই। বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষকরা বলছেন, শিশু কিশোরদের মধ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি বাড়ছে আশঙ্কাজনক হারে। তবে এর মধ্যেই সৃষ্টি হচ্ছে নতুন পাঠকও। পরিমাণ কমলেও এখনো অনেক শিক্ষার্থী বই পড়ে, বইয়ের আনন্দে বোধ হয়, বইয়ের যে শব্দে শব্দে যে স্বপ্ন লুকিয়ে আছে, সেই স্বপ্ন ধারণ করবার জন্য এখনো অনেক ছেলেমেয়েরাই বই পড়ে এবং সেটা আস্তে আস্তে আরো বাড়বে বলে আমার মনে হয়। অন্যদিকে প্রকাশকরা বলছেন, এখনো রয়েছে মানসম্মত লেখার চাহিদা। ভালো বইয়ের কদর চিরকালীন বলেও জানান তারা। মানুষের চাহিদা আছে, বইয়ের কাটতির অভাব নেই, কিন্তু ভালো বই চাই, ভালো লেখকের বই চাই। আমার বিষয় বস্তু নিয়ে ভালো একটা বই চাই, ভালো একটা উপন্যাস চাই, বা জাতির একটা প্রয়োজন একটা ভালো বই চাই। সেটাই আমাদের একটু কমতি আসছে। আমরা ভালো বই দিতে পারছি না পাঠকদের কাছে বা জাতির কাছে। বই পড়ার অভ্যাস বৃদ্ধি করে মনোসংযোগের ক্ষমতা ও কল্পনা শক্তিকে। তাই প্রযুক্তির উন্নয়নে ম্লান হবে না বইয়ের প্রতি পাঠকের আকর্ষণ, এমন বিশ্বাসেই কাজ করে যাচ্ছেন লেখক ও প্রকাশকেরা। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। রাঙামাটিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে হলুদের। পাহাড়ের আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় এসব হলুদের রাসায়নিক কম ব্যবহার করা হয়, ফলে দেশ জুড়ে রাঙামাটির হলুদের চাহিদাও বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় করে জেলার হাটগুলোতে।
আর কৃষকদের নানা পরামর্শ দিয়ে পাশে আছে কৃষি বিভাগ। রাঙামাটির কুতুবছড়ি বাজার সহ জেলার বিভিন্ন বাজার ভরপুর দেশীয় শুকনো হলুদে জমে উৎপাদিত হলুদ শুকিয়ে বাজারে বিক্রি করে চাষিরা। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমজমাট বাজারগুলো। রং আর মান ভেদে ৬,০০০ থেকে ৭,০০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে হলুদ, যা চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। শুধু কুতুবছড়ি নয়, হলুদের এমন হাট বসে জেলার কাপ্তাই, লংগদু ও নানিয়ারচরের বেশ কিছু বাজারে। দেশ জুড়ে ব্যাপক চাহিদা রয়েছে এই হলুদের। দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন হলুদ কিনতে। এবছর হলুদের দাম কম হওয়ায় প্রত্যাশা অনুযায়ী লাভ পাচ্ছেন না কৃষক। আমাদের যা উৎপাদন হয় উৎপাদনের চাইতে বাজারে বিক্রি করার পরে খরচা অনুসারে হয় না আর কি, লাভ হয় না তেমন। বলতে গেলে একটু সমান সমান হয় আর কি, ধরান দিয়েছে লাভ হয় না আর লস যায়। আর দেশের বাইরে থেকে আমদানি কম হলে হলুদের ভালো দাম পাওয়ার প্রত্যাশা ব্যাপারীদের। ইন্ডিয়ান হলুদ থেকে এটা অনেক খাওয়ার পাবে। এই বাজারে 10 গাড়ি 12 গাড়ি হলুদ উঠতো, এখন ওটা মাত্র 2 গাড়ি 3 গাড়ি হলুদ। বাইরের মালের থেকে এটা মাল অনেক সরল। পরিকল্পনা মাফিক হলুদের চাষ করলে ভালো মুনাফা পাওয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। এখানে চাষিদেরকে আপনার আসলে প্ল্যান মাফিক আবাদ করতে হবে। যখনই কোনো কৃষি কাজ করবে সেখানে তার বাজারটাকে বুঝতে হবে, যে পরিমাণ আবাদ করবে সেটা আসলে কোথায় বিক্রি করবে, বাজার মূল্য ভালো পাওয়া যাবে কিনা, কোন সময় করবে, এই বিষয়টা আসলে আমাদের মাথায় রাখবে। এবং আমরা কিন্তু সেভাবে কিন্তু চাষিদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি। এই বছর জেলায় ২৩০০ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।